গ্রীষ্মের রৌদ্রতপ্ত দুপুর, জনবহুল পরিবেশ, সাথে বাতাসে ছিটে ফোটাও নেই। প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে ব্যস্ত শহরের প্রতিটা প্রাণ। বাসের জন্য অপেক্ষারত এক তরুণী গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে রাস্তার এক কর্নারে দাঁড়িয়ে অস্থির ভঙ্গিতে এদিক ওদিক চোখ বুলাচ্ছে। রাধিতা নামের তরুণীটি ভার্সিটি থেকে মাত্রই বেরিয়েছে। তার দৃষ্টি বাস আসার অপেক্ষায় অস্থির থাকার পাশাপাশি অন্য একটি কারণেও অস্থির হয়ে আছে। খুব সংগোপনে সে একজন মানুষকে খুঁজে বেড়াচ্ছে। প্রতিদিন সে যখন বাস খোঁজার জন্য রাস্তায় এসে দাঁড়ায়, প্রত্যেকদিনই সে একজন সুদর্শন যুবককে তার জন্য অপেক্ষা করতে দেখে। তার চোখের চাহনি রাধিতাকে বোঝাতে সক্ষম হয় যে সে তাকে ভীষণ ভালোবাসে। তবে কোনোদিন সে অবশ্য রাধিতাকে ভালোবাসার কথা বলেনি। সে শুধু অপলক দৃষ্টিতে তাকে দেখেই গেছে। তবে আজ ছেলেটা আসেনি কেন? কোথাও সে তাকে দেখতে পাচ্ছে না। ছেলেটার কিছু হলো না তো? রাধিতার বাবা মা কেউ নেই। সে অনাথ। তার যখন 10 বছর বয়স তখন তার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। সে তখন তার বাবা মায়ের সাথে ছিল না, যার কারণে সে বেঁচে যায়। কিন্তু হারিয়ে যায় তার জীবন থেকে সব হাসি আনন্দ। তার বাবা মা চলে যাওয়ার পর থেকে সে তার চাচার কাছেই মানুষ হয়। চাচা তাকে অসম্ভব ভালোবাসলেও তার চাচি তাকে একদম সহ্য করতে পারে না, যার কারণে প্রতিনিয়ত তাকে অমানসিক নির্যাতন সহ্য করতে হয়। এসব ভেবে রাধিতা দীর্ঘশ্বাস ফেলল। বাস না পেয়ে সে খানিক সামনে এগিয়ে গিয়ে দেখতে পেল একটা জায়গায় অনেক লোকজনের ভিড়। সে কৌতূহল নিয়ে সামনে এগিয়ে ভিড় ঠেলে যা দেখতে পেল তা দেখে তার মনে হলো বিশাল আকাশটা তার উপরে ভেঙে পড়েছে। মনের অজান্তেই মনের কোণে যে স্বপ্ন সে এঁকেছিল তা যেন চোখের সামনেই ধূলিসাৎ হতে দেখল। প্রতিটা দিন যে ছেলেটা তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করত, সেই ছেলেটাই রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। রাধিতা অপেক্ষায় ছিল একদিন ঠিক ছেলেটা তাকে ভালোবাসার কথা বলবে, তাকে সুখময় এক জীবন উপহার দিবে। সেও যে মনের অজান্তেই ছেলেটাকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু এ কি হয়ে গেল? তার সাথেই কেন সব সময় এরকম হয়? কেন তার ভালোবাসার ফুল ফোটার আগেই সেই ফুল ঝরে গেল? রাধিতা আর দেরি না করে অশ্রুসিক্ত নয়নে দৌড়ে রাধমানের কাছে গিয়ে তার মাথাটা কোলে নিয়ে কান্না ভেজা কণ্ঠে অস্থিরতা নিয়ে বলল, চোখ খুলেন। কি, কিভাবে হলো এসব? প্লিজ তাকান আমার দিকে। রাধিতার ডাকে পিটপিট করে চোখ খুলল রাধমান। রক্তমাখা হাতটা ধীরে ধীরে রাধিতার গালে রেখে কাবা কাবা কণ্ঠে বলল, রাধিতা, আমাকে ক্ষমা করে দিও। জানো, খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে সুখের একটা সংসার করার। কালেই বাবা মাকে তোমার বাড়িতে পাঠাতাম লাল টুকটুকে বউ করে তোমাকে আমার ঘরে নিয়ে আসার জন্য। কিন্তু কি হয়ে গেল? আমি পারলাম না তোমাকে তোমার চাচির অত্যাচার থেকে রক্ষা করতে। আমি বোধহয় মারা যাচ্ছি রাধিতা। ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমি বোধহয় বাঁচব না। খুব কষ্ট হচ্ছে রাধিতা। রাধিতা কান্নার দাপটে হেঁচকি তুলতে তুলতে রাধমানের গালে হাত বুলিয়ে বলতে লাগলো, কিচ্ছু হবে না আপনার। আমি কিছু হতে দিব না। চুপ করুন। রাধমানের গায়ের রক্তে রাধিতাও মাখামাখি হয়ে গেল। রাধমানের শরীর ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করলো। রাধিতার গালে যে হাতটা রাখা ছিল সেটা ধীরগতিতে মাটিতে লুটিয়ে পড়ল, সেই সাথে পিটপিট করে খুলে রাখা চোখ দুটো বন্ধ হয়ে গেল। রাধিতা পাগলের মতো রাধমানের গাল ধরে ঝাঁকাতে ঝাঁকাতে ডাকতে লাগলো, কিন্তু রাধমান আর চোখ খুলল না। রাধিতা সাহস করে রাধমানের পালস চেক করে দেখল, না, রাধমান তাকে ছেড়ে চলে যায়নি। এখনো সে জীবিত। তাই রাধিতা আর সময় নষ্ট না করে আশেপাশের লোকজনের সহায়তায় রাধমানকে নিয়ে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে ছুটল। হসপিটালের একটা কেবিনে বিমর্ষ মনে বসে আছে রাধিতা। তার দৃষ্টি রাধমানের ফ্যাকাশে মুখটার দিকে স্থির হয়ে আছে। রাধমানের জ্ঞান এখনো ফেরেনি। ডাক্তার জানিয়েছেন রাধমান এখন পুরোপুরি শঙ্কামুক্ত, কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে। শরীর থেকে অনেকটা রক্ত যাওয়ায় ফর্সা চেহারাটা ফ্যাকাশে হয়ে আছে, ঘনপল্লব বিশিষ্ট চোখ জোড়া বন্ধ করে রেখেছে। কপালে হাতে পায়ে ব্যান্ডেজ করা। রাস্তার লোকজনের মুখে ঘটনার সারমর্ম যেটুকু শুনেছিল রাধিতা তা হলো, রাধমান নাকি কাউকে দেখামাত্র দৌড়ে সামনের দিকে এগোচ্ছিল।
কিন্তু সে এটা খেয়াল করেনি যে সে ফুটপাত থেকে নেমে মেইন রোড দিয়ে দৌড়ছিল, যার কারণে সামনে থেকে হঠাৎ একটা বাস এসে তাকে ধাক্কা দিলে সে ছিটকে রাস্তার এক সাইডে পড়ে। আর রাদমান যে তাকে দেখেই এভাবে বেখেয়ালে দৌড়াচ্ছিল সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছে রাদিতা। এখন যদি এই মানুষটার কিছু একটা হয়ে যেত, তাহলে সে কিভাবে বেঁচে থাকতো? রাদমানকে রাদিতা আগে থেকেই চিনত। সে স্বনামধন্য ব্যবসায়ী আবরার চৌধুরীর একমাত্র ছেলে। এত বড়লোক হওয়া সত্ত্বেও যে রাদমান তার মতো একটা অনাথ মেয়ের প্রেমে পড়বে তা রাদিতার কল্পনার বাইরে ছিল। রাদমানের অ্যাক্সিডেন্টের খবর শুনে তার বাবা মা দুজনেই পাগলের মতো হসপিটালে ছুটে এসেছেন। দুর্ঘটনার খবরটা অবশ্য রাদিতাই দিয়েছিল রাদমানের প্যান্টের পকেট থেকে উদ্ধারকৃত ফোন থেকে। বর্তমানে তারা কেবিনের বাইরে বসে রাদমানের জ্ঞান ফেরার অপেক্ষা করছে। তবে তারা কেন যে রাদিতাকে রাদমানের পাশে বসে থাকতে বলল সেই ব্যাপারটা এখনো বোধগম্য হচ্ছে না রাদিতার কাছে। রাদিতার ভাবনার মাঝেই চোখ খুলল রাদমান। চোখ খুলেই প্রিয় মানুষটাকে চোখের সামনে বসে থাকতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রাদমানের। সে হাসি মুখেই রাদিতার হাতটা টেনে এনে তার খোঁচা খোঁচা দায় বিশিষ্ট গালে রেখে বলল, মুখটা এত শুকিয়ে আছে কেন তোমার? খুব ভয় পেয়ে গেছিলে বুঝি? রাদিতা কান্না ভেজা কণ্ঠে অভিমানী কন্যার ন্যায় বলল, এরকম বেখেয়াল হয়ে কেন চলাফেরা করছিলেন? যদি আপনার কিছু একটা হয়ে যেত? রাদমান তৃপ্তির হাসি হাসল। সে ভাবতেই পারেনি লুকোচুরি ভাবে রাদিতাও তাকে ঠিক ততটাই ভালোবাসে যতটা ভালোবাসা সে রাদিতার জন্য নিজের মনের মধ্যে পুষে রেখেছে। দুজনের মনের অনুভূতি এক ছিল, শুধু ভালোবাসাটা প্রকাশ করা বাকি ছিল। রাদমান মৃদু হেসে কান্নারত রাদিতার গালে তার একটা হাত রেখে আদুরে গলায় বলল, সরি প্রিয়তমা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আর এভাবে বেখেয়ালে চলাফেরা করব না। আই প্রমিস ইউ। আমি সতর্ক হয়েই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু দৌড়ানোর সময় হঠাৎ কারো সঙ্গে ধাক্কা খেয়ে তা সামলাতে পারিনি, যার ফলে এই অ্যাক্সিডেন্ট। আর এমন হবে না, প্রমিস। রাদিতা কান্নামাখা কণ্ঠেই রাদমানের দিকে দৃষ্টি রেখে বলল, মনে থাকে যেন। উত্তরে রাদমান মুচকি হাসল। আসলে রাদমান নিজেও প্রচন্ড ভয় পেয়ে গেছিল তার অ্যাক্সিডেন্টে। না, সে নিজের জন্য চিন্তা করছিল না। তার পুরো চিন্তা জুড়েই রাদিতা ছিল। সে ভাবছিল যদি সে দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে রাদিতার কি হবে। সে যে ভীষণ ভালোবাসে রাদিতাকে। তাকে ছেড়ে সে কি করে দুনিয়ার মায়া ত্যাগ করবে? সে ছাড়া এই মেয়েটাকে এত অত্যাচারের হাত থেকে কে বাঁচাবে? কিন্তু সৃষ্টিকর্তা তা হতে দেননি। একজোড়া যুগলের মনের সুপ্ত অনুভূতিকে প্রণয় রূপান্তরের সুযোগ দিয়েছেন। রাদিতা যখন ভার্সিটিতে জীবনে পা রাখে, সেদিন প্রথম ক্লাসের দিনই রাদমানের নজরে পড়ে সে। রাদমান তখন কোন একটা কাজে ভার্সিটির সামনে দিয়েই যাচ্ছিল। হঠাৎই হালকা গোলাপি লং থ্রি পিচ পরা ফর্সা চেহারার একটা মেয়েকে দেখে সে থমকে দাঁড়ায়। 27 বছরের জীবনে তার কোন মেয়েকে ভালো না লাগলেও এই একটি মেয়েকে দেখামাত্র তার হৃদয়ে অদ্ভুত সব অনুভূতিদের আনাগোনা শুরু হলো। সবসময় একাকী, বিষণ্ণ মনা হয়ে থাকা মেয়েটিকেই তার প্রচন্ড পরিমাণে ভালো লাগতে শুরু করলো। কিন্তু মেয়েটার বিষণ্ণ ভরা মুখটা দেখলে তার ভীষণ কষ্ট হতো। তাই সে তার পরিচিত কয়েকজনকে রাদিতার ব্যাপারে খোঁজ নিতে বলেছিল। তারা তার ব্যাপারে যে তথ্য দিয়েছিল তাতে রাদিতার বিষণ্ণতার কারণ সবটা পরিষ্কার হয়ে গেছিল রাদমানের কাছে। তারপর থেকে রাদমান শুধু তার বাবা মাকে রাজি করিয়ে গেছে রাদিতাকে তার বউ করে ঘরে আনার জন্য। তার বাবা প্রথমে একটু অমত করলেও পরে ছেলের সুখের কথা চিন্তা করে রাজি হয়ে গেছিল। রাদমান তার ভাবনার জগৎ থেকে ফিরে এসে পূর্ণ দৃষ্টিতে রাদিতার দিকে তাকালো। সে দেখল রাদিতা বিষণ্ণ মনে মাথা নিচু করে বসে আছে। রাদমান শোয়া থেকে উঠে বসার চেষ্টা করলে রাদিতা তা লক্ষ্য করে তাকে ধরে বসালো। রাদমান শান্ত কণ্ঠে রাদিতার চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি রাদিতা, খুব খুব ভালোবাসি। এতদিন প্রকাশ করিনি কারণ আমি চেয়েছিলাম তোমাকে আমার জীবন সঙ্গিনী করে সমস্ত অত্যাচার থেকে রক্ষা করে আমার সুখের নীড়ে নেওয়ার পর আমার মনের সকল অনুভূতি জানাতে। তাই এতদিন তোমাকে শুধু চোখে চোখে রেখেছি, ভালোবাসা প্রকাশ না করেই। বলো, হবে কি তুমি আমার জীবন সঙ্গিনী?
দেবে কি আমায় তোমাকে ভালোবাসার একটা সুযোগ? তোমাকে আর কোন কষ্ট পেতে দেব না আমি। ভালোবাসার চেয়েও একটু বেশি আমি তোমাকে ভালোবাসি, প্রিয়তমা। রাধমানের আবেগমাখা কথা শুনে রাধিতা ফুপিয়ে কেঁদে উঠল। তার মতো অনাথ মেয়েকে যে কেউ এতটা ভালোবাসবে সেটা সে কল্পনাও করেনি। তার চাচার অগোচরে তার চাচি তাকে যে অমানসিক নির্যাতন করত, যার ফলে সে ভেবেছিল এই জীবনে সে বোধহয় আর সুখের দেখা পাবে না। যার বাবা মা নেই তার আবার কিসের সুখ? তারা তো সমাজের দয়ার পাত্রী। কিন্তু না, সৃষ্টিকর্তা নিশ্চয়ই দুঃখের পর সুখ দেন। সৃষ্টিকর্তার দেওয়া সেই সুখই রাধিতার জীবনে এখন হাতছানি দিচ্ছে। বাবা মায়ের পর তাকেও একজন মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। রাধিতার কান্নামাখা মুখটা দেখে রাধমান অস্থির হয়ে তার একটা হাত রাধিতার দিকে বাড়িয়ে বলতে লাগলো, প্লিজ কেঁদো না। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। সোনা, প্লিজ বুকে আসো। বুকটা যে খুব পুড়ছে। কাম ফাস্ট রাধিতা। রাধমানের আশকারা পেয়ে রাধিতা ঝড়ের বেগে রাধমানের বুকে ঝাঁপিয়ে পড়ল। কান্নার তালে মৃদু কাঁপছে তার শরীরটা। রাধমান নিজের বাহুডোরে আরো শক্ত করে রাধিতাকে জড়িয়ে নিল। কিছু সময় চলে গেছে এভাবেই। রাধমান এখনো কান্নারত রাধিতার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে আর তাকে এটা সেটা বলে কান্না থামানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু কোনোভাবেই যখন তার কান্না থামছে না তখন সে দুষ্টুমি করে বলল, তুমি চাইলে আজ সারাদিনই জড়িয়ে ধরে রাখতে পারো, আমার কোন সমস্যা নেই। তবে জড়িয়ে ধরা অবস্থায় যদি আমার কর্তৃক ভুল কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না, বলে দিলাম। রাধমানের দুষ্টুমিপূর্ণ কথায় রাধিতা বুক থেকে মুখ তুলে তার দিকে চেয়ে মুখে খানিক রাগের আভাস নিয়ে বলল, ফাজিল লোক। হাত পা ভেঙে বসে আছে তবুও ফাইজলামি মার্কা কথা বলা থামে না। রাধিতার কথা শুনে রাধমান মৃদু হেসে রাধিতাকে আবার বুকে টেনে নিয়ে ভুল শোধরানোর ভঙ্গিতে বলল, হাত পা ভাঙেনি সোনা, হাত পা ছিলে গেছে আর কপাল কেটে গেছে, বুঝলে? তাই তোমার কথাটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। এটুকু অসুস্থতা নিয়ে ফাজলামি কথা বার্তা বলাই যায়? কি বলো তুমি? বলা যায় না। রাধিতা রাধমানের বুকে লেপ্টে থেকেই বলল, কিছু বলা যায়। রাধমান শব্দ করে হেসে দিল রাধিতার কথায়। তারপর অন্য প্রসঙ্গ টেনে বলল, তুমি তো আমার উত্তরটা দিলে না সোনা। কোনটার? একটু আগে যে বিয়ের প্রপোজাল দিলাম সেটা। ভালোবাসা তো আমাকে। রাধিতা চুপ করে রইল। খানিক সময় পর লম্বা দম নিয়ে লাজুক কণ্ঠে বলল, খুব বেশি ভালোবাসি। কখন যে মনের অজান্তেই আপনাকে ভালোবেসে ফেললাম তা আমি নিজেও জানি না। আপনার মধ্যে আমি কোন বখাটে ছেলের আচরণ খুঁজে পাইনি, আপনার মধ্যে একজন বিশ্বাস ও ভরসাযোগ্য পুরুষের প্রতিচ্ছবি দেখেছি। তাই হয়তো আপনার প্রেমে পড়ে গেছি আমি। খুব অপেক্ষা করতাম আমি আপনার মতো একজনের যে আমাকে একটু সুখে দেখা দিবে, আমাকে প্রচন্ড ভালোবাসবে। আজ তাকে আমি পেয়েছি। তার সাথেই আমি সারা জীবন থাকতে চাই। চাচুর পরে এই দুনিয়াতে আপন বলতে আপনি ছাড়া যে আর কেউ নেই আমার। কথাগুলো বলতে বলতেই কেঁদে ফেলল রাধিতা। রাধমান দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রাধিতার কথাগুলো শুনছিল। আচমকা তার কান্নার আওয়াজ কর্ণকুহরে পৌঁছাতেই সে অস্থির ভঙ্গিতে বলতে লাগলো, আবার কাঁদছো? খবরদার আর কাঁদবে না বলে দিলাম। আমার কষ্ট হয়তো শোনা, তোমার জন্য আমি আছি। আর কখনো কষ্ট পেতে দেব না তোমায়। কেঁদো না প্লিজ। দুপুরের দীপ্তিময় সূর্যটা ধীরে ধীরে দীপ্তিহীন হয়ে পশ্চিম আকাশে হেরে পড়ছে। দিনকে বিদায় জানিয়ে রাতের আগমনকে সাদরে গ্রহণ করছে প্রকৃতি, এটাই যেন জানান দিচ্ছে। রাধমান এখনো রাধিতাকে জড়িয়ে ধরে আছে। মেয়েটা আরো কত কথা যে তার ছোট্ট মনটাতে চেপে রেখেছে আল্লাহ আলাই ভালো জানেন। সে এখনো ফুপিয়ে কেঁদে যাচ্ছে। রাধমানও আর বাধা দেয়নি, তার মতে কান্না করলে মন হালকা হয়। তাছাড়া রাধিতা এতদিন পর একটা ভরসার মানুষ খুঁজে পেয়েছে যা সে প্রতিনিয়তি চাইত। রাধমানের জ্ঞান ফেরার খবর নার্স তার বাবা মাকে জানালে রাধমানের মা তৎক্ষণাৎ তাকে দেখতে কেবিনে ছুটে আসলে দরজার কাছে এসে রাধমান রাধিতার সমস্ত কথোপকথনই শুনতে পান।
তিনি রাধিতার কান্নাজড়িত কথা শুনে মৃদু হেসে তাদের দিকে এগিয়ে যান। রাধমানের মাকে দেখামাত্র রাধমান তৎক্ষণাৎ রাধিতাকে বাহুবন্ধন থেকে মুক্ত করে। রাধিতা সতর্ক ভঙ্গিতে পিছন ফিরে তাকালে রাধমানের মাকে দেখে তাড়াহুড়ো করে দাঁড়িয়ে যায়। রাধমানের মা রাধিতার দিকে এগিয়ে মুচকি হেসে আগের স্থানে তাকে তিনি বসিয়ে দেন। হাসিমাখা মুখেই বললেন, উঠতে হবে না, বসো। আর কে বলেছে এই দুনিয়ায় তোমার আপন কেউ নেই? আজ থেকে রাধমানের বাবা মাই হলো তোমার বাবা মা, মনে থাকবে। আর যেন এসব কথা না শুনি। অতি আবেগে, আনন্দে, সুখে রাধিতার চোখে জল চলে আসলো। রাধমানের মাও চোখে অশ্রু নিয়ে রাধিতাকে জড়িয়ে ধরলেন। বেডে বালিশের উপর হেলান দিয়ে বসে তৃপ্তির হাসি হাসল রাধমান। রাফিজা বেগম রাধিতার চোখ মুছিয়ে দিয়ে বললেন, আজকের পর থেকে একদম কাঁদবে না। আমি তোমাকে আমার পুত্রবধূ করে নয়, আমার মেয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। রাধিতা ওনার জবাবে মৃদু হাসল। তার কপালে যে এতটা সুখ লেখা থাকবে সেটা সে কল্পনাও করেনি। রাধিতা হঠাৎ বাইরের দিকে দৃষ্টি রেখে দেখল সন্ধ্যা ঘনিয়ে আসছে। এতটা সময় চলে গেছে সে একদম বুঝতে পারেনি। আজ বাড়িতে গিয়ে কি জবাব দেবে সে তার চাচির কাছে, এটা ভেবেই তার গলা শুকিয়ে আসছে। আজ একটা মারও মাটিতে পড়বে না। রাধিতার চিন্তার ব্যাপারটা নজর এড়ায়নি ওদের মা ছেড়ে। তবে তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়েই রাধিতা তাড়াহুড়ো করে বলল, সেই দুপুরে বেরিয়েছিলাম, এখনো বাড়িতে ফেরা হয়নি, এমনকি চাচুকে ফোন করেও জানানো হয়নি। চাচু চিন্তা করবে। আমি এখন আসি আন্টি। রাফিজা বেগম রাধিতার গালে হাত রেখে তার পাশে বসে বললেন, একদম না, তুমি এখানেই থাকবে। তুমি চলে গেলে আমার ছেলেকে দেখবে কে? আর তোমার চাচুকে আমি ফোন করে জানিয়ে দিয়েছি তোমার এখানে আসার কথা। চিন্তা করো না। রাধমানও গম্ভীর মুখে রাধিতার উদ্দেশ্যে বলল, ওই জঘন্য মহিলা তোমাকে এত অত্যাচার করে আর তুমি সেখানে যাওয়ার জন্যই পাগল হয়ে যাচ্ছ। আমি খুব ভালো করেই জানি তুমি যদি এখন বাড়িতে যাও ওই মহিলা তোমাকে অত্যাচার করবে। কি ঠিক বলিনি? রাধিতা এক পলক রাধমানের রাগী মুখটার দিকে তাকালো। লোকটা কি করে সব বুঝে যায়। সে কি রাধিতার মন পড়তে পারে? রাধিতা আনমনা হয়ে ভাবছে রাধমান তার ব্যাপারে এত কিছু কি করে জানে। সে তো সব সময় মুখ বুঝে তার চাচির সব নির্যাতন সহ্য করত, মুখ ফুটে কাউকেই তার কষ্টের কথা জানাতো না, এমনকি তার চাচা পর্যন্তও জানেন না তার চাচির আসল রূপ। কিন্তু রাধমান কি করে জানল? রাধিতার ভাবনার মাঝেই রাফিজা বেগম ছেলেকে কড়া শাসনের ভঙ্গিতে বললেন, খবরদার, একদম আমার বৌমাকে ধমক দিয়ে কথা বলবি না। আর আজকের পর থেকে রাধিতা ওই বাড়িতে আর যাবে না। যদি ওর চাচাকে দেখতে বেশি মন চায় তাহলে তোরা দুজন একসাথে গিয়ে দেখে আসবি। দরকার পড়লে থাকতেও পারিস। কিন্তু রাধিতাকে একা আর ওই বাড়িতে আমি পাঠাবো না। রাফিজা বেগমের কথা শুনে রাধমান রাধিতা দুজনেই ওনার দিকে ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে থাকলো। মাথায় সমস্ত কথা জট পাকাতেই রাধমান নীরবতা ছিন্ন করে নির্বোধের মতো তার মায়ের উদ্দেশ্যে বলল, মানে? রাধিতা এখনো স্থির নয়নে রাফিজা বেগমের দিকেই তাকিয়ে আছে। রাফিজা দুজনের মুখের অবস্থা দেখে কিঞ্চিত হাসলেন। তারপর রাধমানের দিকে দৃষ্টি রেখে শান্ত কণ্ঠে বললেন, মানে হলো তোদের আজ বিয়ে। রাধিতার চাচাকে এই বিষয়ে বিস্তারিত আমি বলেছি, উনি অমত করেননি বিয়েতে এবং উনি আর কাজী দুজনেই এখন এখানে আসছে। আজই হসপিটালে তোদের বিবাহ সম্পন্ন হবে। বুঝলি? রাধমান চরম বিস্ময়ে বিমূঢ় হয়ে আছে। স্তব্ধ হয়ে অবাক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে আছে। রাধমান ভাবতেই পারেনি তার মা এত বড় একটা সারপ্রাইজ আজ তাকে দিবে। তার মা তার থেকে ফার্স্ট। রাধিতার অবস্থাও ঠিক রাধমানের মতো। সে চিন্তাও করেনি এত তাড়াতাড়ি সে এত কিছু পেয়ে যাবে। আজই সে তার ভালোবাসার মানুষটার কাছ থেকে ভালোবাসার কথা শুনেছে, আর আজকেই যে সেই মানুষটাকে একান্ত ব্যক্তিগত মানুষ হিসেবে পেয়ে যাবে সেটা সে কল্পনাও করেনি। কেবিনে পিনপতন নীরবতা চলছে। রাফিজা বেগম দুজনের মুখের ভাবভঙ্গি দেখে ভালোই মজা পাচ্ছেন। হঠাৎই রাধমান অবাকের রেশ কাটিয়ে তার মাকে জড়িয়ে ধরে খুশিতে আপ্লুত হয়ে বলল, এই না হলে আমার মা।
আমি বিয়ের কথাটা এখনই তোমাকে বলতাম, কিন্তু তুমি আমার বলার আগেই সব ঠিকঠাক করে রেখেছো। আমি অনেক খুশি হয়েছি মা। রাফিজা মৃদু হেসে ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, সব আমি আমার ছেলের খুশির জন্যই করেছি। তোর মলিন চেহারাটা দেখে আমি মা হয়ে সহ্য করতে পারছিলাম না, তাই তোর চেহারার মলিনতা দূর করার ব্যবস্থা করেছি তোর অগোচরেই। রাদমান তৃপ্তির হাসি হেসে তার মায়ের কপালে চুমু খেল। রাধিতা খুব মনোযোগ সহকারে মা ছেলের কাণ্ড দেখে যাচ্ছে। সে জড়সড় হয়ে বেডের এক কোণায় বসে আছে। রাফিজা রাধিতাকে লক্ষ্য করে তাকেও তার বুকে টেনে নিলেন। তারপর দুজনের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, তোরাই এখন আমার সব। সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে দুজনেই এখন নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত হও। আর রাত তুই তোর এমন বেখেয়ালে চলাফেরা বন্ধ কর। এখন শুধু তুই একা না, আরো 3টা জীবন তোর জীবনের সাথে জড়িয়ে আছে। বুঝলি পাগল? রাদমান মৃদু হাসল। পরক্ষণেই হাসি মুখে উত্তর দিল, বুঝতে পেরেছি মা জননী। রাধিতা এক দৃষ্টিতে লাল শাড়িটার দিকে তাকিয়ে আছে। একটু আগেই রাফিজা বেগম তাকে শাড়িটা পরে আসার জন্য তাকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়েছেন। রাদমানের কেবিনে এখন বড়রা সবাই বসে আছে। কাজীও চলে এসেছে। সে শাড়ি পরে বের হলেই বিয়ে পড়ানো শুরু হবে। রাধিতা তাই আর দেরি না করে খুব দ্রুত সুন্দর করে শাড়িটা পরে ফেলল। সে শাড়িটা ভালো করেই পরতে পারে। ওয়াশরুমের আয়নায় একবার নিজেকে দেখে নিল। গাঢ় লাল রঙের শাড়িতে ফর্সা চেহারার মেয়েটাকে দারুণভাবে মানিয়েছে। লাল রংটা একদম ফুটে উঠেছে তার শরীরে। ছোটবেলায় তার মা তাকে লাল রঙের শাড়ি পরিয়ে দিয়ে বলতো, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে লাল রঙে দারুণ মানায়, একদম লাল পরীর মতো লাগে। মায়ের কথা মনে পড়ে রাধিতার দু চোখের কোণা বেয়ে জল গড়িয়ে পড়ল। আজ এই দিন দেখলে তার বাবা মা কত খুশি হতো। তাদের ছোট্ট রাজকন্যা আজ কারো ঘরের ঘরেনি হয়ে যাচ্ছে। রাধিতা খানিক সময় নীরব অশ্রু বিসর্জন দিয়ে নিজেকে ধাতস্থ করে ওয়াশরুমের বাইরে পা রাখল। রাধিতাকে লাল শাড়ি পরে বের হতে দেখে রাদমান খানিক সময় স্তব্ধ দৃষ্টিতে তার লাল পরীটার দিকে তাকিয়ে রইল। কি অপরূপ লাগছে তাকে। মনে হচ্ছে আকাশ থেকে ঠু করে এইমাত্র লাল পরীটা ধরণীতে নেমে এসেছে। রাধিতাকে বের হতে দেখে রাফিজা বেগম তার দিকে এগিয়ে গিয়ে তার নরম তুলতুলে হাতটা ধরে বেডে রাদমানের কাছে বসিয়ে দিয়ে নিজেও তাদের পাশে বসে গেলেন। সিঙ্গেল বেডের সামনেই চেয়ার নিয়ে বসে আছেন রাদমানের বাবা, চাচা, হসপিটালের একজন ডক্টর আর রাধিতার চাচা এবং কাজী। রাধিতা এতগুলা মানুষের সামনে লজ্জায় জড়সড় হয়ে মাথা নিচু করে বসে আছে। রাদমান এখনো রাধিতাকে আর চোখে পরখ করছিল। হঠাৎ রাদমানের বাবা বিয়ে পড়ানো শুরু করতে বললেন কাজী সাহেবকে। আর দেরি না করে তৎক্ষণাৎ বিয়ে পড়ানো শুরু করলেন কাজী। মুহূর্তের মধ্যেই বরকনে দুজনেরই 3 কবুল বলার মাধ্যমে বিবাহের কাজটা সম্পন্ন হয়ে গেল। দুজন মানুষ একটা পবিত্র সম্পর্কের বন্ধনে আটকা পড়ল। কবুল বলার কাজটা রাদমান নিমিষেই করে ফেললেও সময় নিয়েছিল রাধিতা। রাফিজা বেগম মমতাময়ী মায়ের মতো ক্রন্দনরত রাধিতার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলে একসময় সে 3 কবুল বলে দেয়। বিয়ের কাজ সমাপ্ত হয়ে গেলে রাদমানের বাবা বিয়েতে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করিয়ে তাদের নিয়ে কেবিন থেকে বেরিয়ে যান। রয়ে যান শুধু রাধিতার চাচা। তিনি চেয়ার থেকে উঠে এসে রাধিতার সামনে দাঁড়ালে রাধিতা বসা থেকে উঠে দাঁড়িয়ে তার চাচাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে। আরমান সাহেব অশ্রুপূর্ণ চোখে তার ভাতিজির মাথায় হাত বুলিয়ে বললেন, সুখে থাকিস মা, আমি তো একটা অদম। চাচা হয়ে নিজের ভাতিজিকে যাবতীয় সমস্ত কষ্ট থেকে আগলে রাখতে পারিনি। আমাকে ক্ষমা করে দিস মা। একটাবারও তুই আমাকে বললি না তোর চাচি তোকে কষ্ট দেয়, কেন করলি রে এরকম? একবার শুধু বলে দেখতি তোর চাচা কি করতে পারে তার ভাতিজির জন্য। আজ তোর শাশুড়ি না বললে তো আমি কোনোদিনই জানতাম না। রাধিতা তার চাচার কথায় খারাপ কিছুর আভাস পেয়ে তার চাচার বুক থেকে মাথা তুলে অস্থির কণ্ঠে বলল, চাচু, আমি যা কষ্ট করার করেছি, এখন এটা নিয়ে আমার কোন আফসোস নেই। তুমি এসব নিয়ে চাচিকে কিছু বলো না প্লিজ। আমি তো তোমার কাছে কখনো কোন কিছু চাইনি। আমার জন্য যাতে তোমাদের সংসারে অশান্তি না হয়, এই জন্য এতদিন আমি চুপ ছিলাম। তুমি আর নতুন করে ঝামেলার সৃষ্টি করো না প্লিজ চাচু।
আমার এই কথাটা অন্তত রাখো। তোর মনটা অনেক বড় রে মা, একদম বাবা মায়ের মতো হয়েছিস। ঠিক আছে, আমি তোর কথাটা রাখবো। তোর চাচিকে এসব নিয়ে কিছুই বলবো না। এবার খুশি তো? এখন একটু হাস। রাধিকা ভেজা চোখেই হাসলো। তার চাচাও হাসি মুখে তার চোখের পানি মুছিয়ে দিয়ে রাধমানের কাছে নিয়ে গেল তাকে। রাধমানের হাতে রাধিকার হাত রেখে তিনি বললেন, আমার ভাইয়ের শেষ চিহ্নকে তোমার হাতে তুলে দিলাম। ওকে দেখে রেখো বাবা। আমি চাচা হয়ে তাকে আগলে রাখতে পারিনি। আমার আড়ালে মেয়েটা কষ্টই পেয়েছে, তুমি অন্তত ওকে আগলে রেখো। রাদমান আরমান সাহেবের কথায় মৃদু হেসে উত্তর দিল, আপনি চিন্তা করবেন না চাচা, আমি ওকে কখনো কষ্ট পেতে দিব না। সবসময় ওকে আগলে রাখবো। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। আরমান সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আল্লাহ তাআলা চিরকাল কারো জীবনে দুঃখ রাখেন না, কষ্টের পরই রয়েছে স্বস্তি। তার ভাতিজি আগে কষ্ট করলেও এখন তার জীবনে সুখের দেখা মিলেছে। তিনি আরো কিছুক্ষণ কথাবার্তা বলে রাদমান রাধিকাকে তাদের বাড়িতে যেতে বলে হাসি মুখে তাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাফিজা বেগমও এতক্ষণ বিষণ্ণ মনে তাদের কথা শুনছিলেন। আরমান সাহেব যাওয়ার সাথে সাথে তিনিও রাধিকার মাথায় হাত বুলিয়ে কেবিন থেকে বের হলেন। রয়ে গেল শুধু রাদমান রাধিকা। এতক্ষণ পর রাধিকাকে একা পেয়ে রাদমান বাঁকা হেসে শুয়ে পড়ল, সেই সাথে রাধিকার হাতে হ্যাচকা টান দিয়ে তার বুকে নিয়ে আসলো। রাধিকা চমকে উঠে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, কেউ চলে আসবে। রাদমান আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেউ আসবে না, মা চলে আসবে, প্লিজ ছাড়ুন। রাদমান রাধিকার ঘাড়ে চুমু খেয়ে বলল, আসলে আসুক, ছেলে আর ছেলের বউয়ের রোমাঞ্চ দেখে এমনিতেই চলে যাবে, এখন কোন কথা না। চুপচাপ শুয়ে থাকো, আমি আমার বউকে জড়িয়ে ধরে ঘুমাবো। রাধিকা লাজুক হেসে তার বুকে গুটিসুটি মেরে পড়ে রইল। নির্লজ্জ লোক। রাদমান রাধিকার লজ্জা পাওয়ার বিষয়টা আন্দাজ করে মৃদু হেসে স্বগতোক্তি করল, ইস, আমার বউটা কত লজ্জা পায়, আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারি না। এখন রাত 10টা বাজে। রাদমানদের 3তলা বাড়িটাতে মানুষে ঘুমাঘুম করছে। রাদমানের অ্যাক্সিডেন্ট এবং বিয়ের খবর শুনেই মূলত সব মেহমানদের সমাগম ঘটেছে তার বাড়িতে। আজই রাদমানকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। তার শরীরের অবস্থা বিবেচনা করে একদিনের মধ্যেই ডক্টররা তাকে রিলিজ দিয়ে দিয়েছে। তার বাসাতেই পারিবারিক ডক্টরের দ্বারা তার ট্রিটমেন্ট চলবে। রাদমান বিছানায় শুয়ে শুয়ে রাধিকার অপেক্ষা করছে, কিন্তু তার কাজিনরা এই কখন থেকে তার বউটাকে নিয়ে গেছে এখনো দিয়ে যাওয়ার খবর নেই। তার হাত পায়ে যদি ব্যান্ডেজ না থাকতো এখনই গিয়ে সে তার ফাজিল কাজিনগুলাকে কান মুছে দিয়ে তার বউকে কোলে করে নিয়ে আসতো, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই সে নিজের রুমে শুয়ে শুয়ে দুঃখ যাপন করছে। কাল রাতে হসপিটালে রাধিকাকে বুকে জড়িয়েই সে ঘুমিয়েছিল কেবিনে। এখনো যে তার বুকটা ছটফট করছে কখন সে তার বউটাকে বুকে জড়িয়ে ঘুমাবে। স্বামী যে তার প্রতীক্ষায় অধীর আগ্রহে চেয়ে আছে সেই খেয়াল আছে মহারানীর। রাদমানের ভাবনার মাঝেই তার কাজিনরা রাধিকাকে তার রুমে দিয়ে যায়, সেই সাথে বাসর করতে না পারার জন্য তাকে এক বালতি সমবেদনা জানিয়ে যায়। রাদমানের চোখ রাঙানো দেখে বেশি জ্বালাতন না করে এক প্রকার দৌড়ে বেরিয়ে যায় ওরা। রাধিকা মৃদু হেসে দরজা বন্ধ করে রাদমানের পাশে এসে বসে। রাদমান অভিমানী গলায় রাধিকাকে বলে, মাত্র আসার সময় হলো তোমার, কখন থেকে অপেক্ষা করছি, কোথায় ছিলে? সরি, সবাই নতুন বউ দেখতে এসেছিল, আর আমি সবার মাঝ থেকে কি করে উঠে আসি বলেন? বুঝলাম, এখন কাছে আসো, অসুস্থ স্বামীকে আদর করো। রাদমানের কথা শুনে রাধিকা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। রাদমান তার বউয়ের লজ্জা পাওয়া দেখে মৃদু হেসে তার হাত ধরে হ্যাচকা টান দিয়ে তাকে তার বুকে নিয়ে আসলো। কাঁথা দিয়ে রাধিকাকে ভালোভাবে জড়িয়ে নিয়ে তার শরীরের সঙ্গে রাধিকার শরীর মিশিয়ে নিল। রাধিকা লজ্জা পেয়ে গুটিসুটি মেরে রাদমানের বুকে পড়ে রইল।
রাধমান তার কপালে অষ্টয়ের উষ্ণ ছোঁয়া দিয়ে ধীরে ধীরে রাধিতার শাড়ির আঁচল সরিয়ে তার উন্মুক্ত কোমরে হাত রাখল। স্পর্শকাতর স্থানে রাধমানের হাতের ছোঁয়া পেয়ে রাধিতা নিজের অনুভূতিতে দুমড়ে মুচড়ে পিঠের দিকে তার টি শার্ট খামছে ধরল। রাধমান মৃদু হেসে আলতো করে রাধিতার কানে চুমু দিয়ে বলে উঠল, সরি বউ, আজ বাসরটা সারতে না পারার জন্য। তবে আমার বউ কি তার স্বামীর ভালোবাসা গ্রহণের জন্য আজ প্রস্তুত ছিল? রাধিতা লজ্জায় আষ্ট হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জানি না। রাধমান দুষ্টু হেসে বলল, তবে আমার তো খুব করে ইচ্ছে করছে আজই বাসরটা সেরে ফেলতে। কি বলো তুমি বউ? রাধিতা রাধমানের বুকে আলতো করে চাপড় দিয়ে বলল, নির্লজ্জ লোক, সবসময় শুধু বাজে কথা। স্বামীরা তো বাজে কথাই বলে তাদের বউয়ের কাছে শোনা। কচু বলে। রাধিতা লাজুক স্বরে বলল। রাধমান মৃদু হেসে রাধিতার ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বলল, ভালোবাসি বউ, ভালোবাসার চেয়েও একটু বেশি ভালোবাসি। রাধিতাও হাসি মুখে বলল, আমিও আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি। সমাপ্ত।